হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটাকে আমরা বলি ফ্যাক্টর বা ভেক্টর রাশি, এই সংশ্লিষ্ট অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা নবম শ্রেণীতে যখন তোমরা পড়াশোনা করেছো, তখন ভৌত রাশির একক, পরিমাপ ইত্যাদি যে অধ্যায়টা ছিল, সেখানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্বন্ধে অল্প বিস্তর ধারণা লাভ করেছিল, যদিও সেক্ষেত্রে অত্যন্ত কম ধারণা ছিল। তো আমরা আজকের এই আলোচনায় তোমাদের একাদশ শ্রেণীতে এই ভেক্টর এই অধ্যায়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। এই অধ্যায়ের গুরুত্ব আগামী শিক্ষা জীবনে তোমাদের যথেষ্টই গুরুত্বপূর্ণ এটা। সেই হিসাবে আমরা শুরু করছি আজকের যে আলোচনাটা, ফ্যাক্টর। তা একেবারে শুরু থেকে বলি, তোমাদের যে আগের ক্লাসের যে ধারণা স্কেলার এবং ভেক্টর, সেক্ষেত্রে তোমাদের এইটুকু ধারণা ছিল কি, যে সমস্ত রাশির মান আছে, সাথে সাথে অভিমুখও আছে, তাদেরকে ভেক্টর রাশি। যাদের শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই, তারা স্কেলার রাশি। এই পর্যন্ত ছিল। আমরা এখানে ফ্যাক্টরের বিভিন্ন রকমের ধর্ম এবং তার অপারেশনগুলো নিয়ে আলোচনা করব। যেমন ভেক্টরের যে বিভিন্ন ধর্ম, যোগ, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের গুণ, ভেক্টরের ভাগ। তো যাই হোক, এগুলো আলোচনার আগে আমাদের যে কিছু বেসিক্স জিনিস জানতে হবে, মূল আলোচনায় যাওয়ার আগে কিছু বেসিক্স জিনিসগুলো জানতে হবে, সেগুলো আমি একটু সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করছি। যেমন আমরা দেখলাম যে সমস্ত রাশির মান আছে এবং অভিমুখ আছে, মান অভিমুখ দুটোই আছে, তাদেরকে বলছি ভেক্টর রাশি বা ভেক্টর অনেক সময় শুধু বলা হয়। তো এখন কথা হচ্ছে কি, যে এই সমস্ত রাশিগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব। এই প্রকাশ করার, তাহলে আমরা প্রথমে একটু যে বেসিসটা দেখা দরকার, সে হচ্ছে ভেক্টরের প্রকাশ, রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। একটা ভেক্টর রাশিকে আমাদের দরকার হবে, আমরা দুইভাবে প্রকাশ করার দরকার পড়ে। যেমন একটা হচ্ছে কি, যেমন জ্যামিতিক প্রকাশ বা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, আর একভাবে লাগবে অ্যালজেব্রিক রিপ্রেজেন্টেশন বা বীজগাণিতিক প্রকাশ। ভেক্টর সম্বন্ধে যাই করি না কেন, যে ধরনেরই আমরা তার প্রপার্টি আলোচনা করি না কেন, এই দুইভাবে প্রকাশ করতে জানাটা অত্যন্ত জরুরি। কিভাবে আমরা প্রকাশ করব? আমরা প্রথমে জ্যামিতিক প্রকাশটাই আলোচনা করি। শুরুতে যে কথাটা বলেছিলাম, যে একটা ভেক্টরের মান এবং অভিমুখ দুইই আছে। যেমন ধর এক্সাম্পল হিসেবে নেওয়া যায়, যে ধরা যাক সরণ একটা রাশি, কিংবা বল একটা রাশি, এদের মান এবং অভিমুখ দুইই আছে, এটা ভেক্টর রাশি। বা সরণ একটি ভেক্টর, বল একটি ভেক্টর। এখন এদের প্রকাশ করতে গেলে, যদি বলি একটি গতিশীল বস্তু সরণ 5 কিলোমিটার, বা একটা গতিশীল বস্তু 5 কিলোমিটার অগ্রসর হলো। এখন যদি সরণ আমরা 5 কিলোমিটার বলি, সেক্ষেত্রে এই সরণ রাশিটিকে সঠিকভাবে প্রকাশ করা গেল না। এর সাথে সাথে যেহেতু এটা একটা ভেক্টর, তাহলে এর মান 5 কিলোমিটারটা হচ্ছে মান, গতির অভিমুখ কোন দিকে সেটাও আমাদেরকে কিন্তু বলে দিতে হবে। তো যদি আমরা এখানে বলি যে 5 কিলোমিটার পূর্বাভিমুখী, অর্থাৎ বস্তুটি 5 কিলোমিটার গেছে, কোন দিকে গেছে না পূর্ব দিকে, এক্ষেত্রে আমরা এই 5 এই অংশটা, এর মান পূর্ব দিকে যাচ্ছে, এটা তার অভিমুখ। অর্থাৎ মানে এবং অভিমুখে আমরা একে প্রকাশ বুঝতে পারছি। ভাষাগতভাবে প্রকাশ আমাদেরকে যখন সাংকেতিকভাবে, অর্থাৎ জ্যামিতিকভাবে কিংবা গাণিতিকভাবে প্রকাশ করতে হবে ভেক্টরকে, তাহলে জ্যামিতিকভাবে প্রকাশ যখন আমরা করি, কিভাবে করি আমরা একটু দেখি। যেহেতু একটা ভেক্টরকে প্রকাশ করতে গেলে তার মানকে প্রকাশ করতে হবে এবং অভিমুখকে প্রকাশ করতে হবে। জ্যামিতিকভাবে যখন আমরা প্রকাশ করি, তখন কিভাবে করি না, মান প্রকাশ করার জন্য উপযুক্ত দৈর্ঘ্যের লাইন সেগমেন্ট, অর্থাৎ একটা রেখাংশ নিতে হয়। উপযুক্ত দৈর্ঘ্যের এ কারণেই বললাম, যে ভেক্টরের মান যেমন হবে, সেই তার মানটিকে প্রকাশ করার জন্য ওই লাইন সেগমেন্ট
বা রেখাংশের দৈর্ঘ্য আমরা সেই অনুযায়ী ঠিক করব। সেক্ষেত্রে আমরা যেমনভাবে ইউনিট বা এককের ক্ষেত্রে নির্বাচন করার কথা দেখেছিলাম, যে আমরা একটা ক্ষুদ্র লাইন সেগমেন্ট কনসিডার প্রথমে করতে পারি, যেটাকে ইউনিট বা একক বলা যায়, এবং পরবর্তীতে যে মানটা আছে সেই মানটা একক মানের কত গুণ হিসাবে প্রকাশ করে আমরা লাইন সেগমেন্টটাকে চিহ্নিত করতে পারি। যাই হোক, তাহলে আমরা কি দেখলাম, যে একটা লাইন সেগমেন্ট, তাহলে যদি আমরা ওই 5 কিলোমিটার পূর্বাভিমুখী এই ভেক্টর বা সরণটাকে যদি আমরা জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা এই 5টার জন্য একটা লাইন সেগমেন্ট কনসিডার করব। তাহলে 5-এর জন্য আমরা একটা লাইন সেগমেন্ট কনসিডার করলাম। এই লাইনটা 5 কিলোমিটারকে প্রকাশ করে। সেক্ষেত্রে আমরা এরকমের ছোট্ট একটা ইউনিট কনসিডার করতে পারি শুরুতে। সেই ইউনিটের দৈর্ঘ্যের 5 গুণ হিসাবে এটা নেওয়া যেতে পারে। তাহলে এখন পর্যন্ত কি হলো? এখন পর্যন্ত হলো যে আমরা 5টাকে প্রকাশ করলাম, মানটাকে প্রকাশ করলাম, সরণের মানটাকে প্রকাশ করলাম, কিন্তু এখনো একে ভেক্টর করা যায়নি। কারণ ভেক্টর বলতে গেলে, ভেক্টর করতে গেলে এর সাথে সাথে এর অভিমুখটাকেও প্রকাশ করতে হবে। আমরা এখনো পর্যন্ত এর অভিমুখটাকে, তাহলে 5 কিলোমিটার অংশের জন্য আমরা এই লাইন সেগমেন্ট নিয়েছি। পূর্বাভিমুখীর জন্য আমাকে আরো কিছু কাজ করতে হবে। এক্ষেত্রে যখন আমরা একটা ভেক্টরকে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করি, তার অভিমুখ বা ডাইরেকশন বোঝানোর জন্য অ্যারো বা তীর চিহ্ন ব্যবহার করে থাকি। অ্যারো বা তীর চিহ্ন ব্যবহার করে থাকি। যেমন 5 কিলোমিটার পূর্বামুখী যদি আমরা জিওমেট্রিক্যাল কনসেপ্ট অনুযায়ী ধরি, তাহলে এই দিকটা যদি ইস্ট বা পূর্ব হয়, তাহলে পূর্বামুখী বলার জন্য কি অ্যারো পূর্ব দিকে, অ্যারোটা এমনভাবে আমরা দেব যাতে করে সেটা পূর্ব দিকটাকে সূচিত করে। সুতরাং আমরা এই দিকে অ্যারোটা দিলাম, এই দিকে অ্যারো দিলাম। তাহলে এইটা কি হয়ে গেল এখন? না, এইটা হয়ে গেল একটা অ্যারো হেডেড লাইন সেগমেন্ট, অর্থাৎ তীর চিহ্নযুক্ত রেখাংশ। যে তীর চিহ্নযুক্ত রেখাংশর দৈর্ঘ্য ভেক্টরটার মানকে প্রকাশ করছে, এবং তীর চিহ্ন দিয়ে যে দিকটা নির্দেশ করা হচ্ছে সেইটি ভেক্টরের অভিমুখ বা দিককে নির্দেশ করছে। সুতরাং আমরা বলতে পারি কনক্লুশন কি, না একটা ভেক্টরকে আমরা জ্যামিতিকভাবে রিপ্রেজেন্ট করি তীর চিহ্নযুক্ত একটা রেখাংশ দ্বারা। An arrow-headed line segment represents a vector geometrically, যার যেখান থেকে এই যে লাইন সেগমেন্ট, যার শুরুটা যদি হয় এ বিন্দু, এবং ধরা যাক এইখানে লাইন সেগমেন্টের শেষ বিন্দু এটা অন্তিম বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু, টার্মিনাল পয়েন্ট বা অন্তিম বিন্দু। এই ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্টের এই যে ব্যবধান বা দৈর্ঘ্য, এটা হচ্ছে তার মান, অ্যারো চিহ্ন দিলে অভিমুখ। এবারে যখন আমরা এইখানে নাম দিয়ে দিলাম এই ভেক্টরটা, তাহলে কিভাবে এই ভেক্টরটাকে আমরা নামটা বলবো? না, ভেক্টরটার ক্ষেত্রে নাম আমরা বলবো এ বি। এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দুর নাম, বি হচ্ছে টার্মিনাল পয়েন্ট বা অন্তিম বিন্দুর নাম। সেক্ষেত্রে আমরা এই ভেক্টরটাকে কিভাবে লিখব? না এ এবং বি, এ বি, কিন্তু এখনো সঠিকভাবে লেখা হয়নি। আমাকে সবসময় খেয়াল করতে হবে কি, যে এর সাথে সাথে মানের সাথে সাথে অভিমুখ সবসময় ডিনোট করতে হবে। এবার আমাদেরকে এখানে করতে হবে কি, না এর এই জায়গা তো অভিমুখকে বলে দিতে হবে। এবি অর্থ এই লাইন সেগমেন্টের দৈর্ঘ্যকে বোঝায়। অভিমুখ বোঝানোর জন্য কি করা হবে? না এখানেও অ্যারো বা তীর চিহ্ন দিতে হবে। কিভাবে আমরা দেব? না শুরু হয়েছে এ থেকে বি, তাহলে আমাদেরও অ্যারো চিহ্ন হবে টুয়ার্ডস বি, টুয়ার্ডস বি, অর্থাৎ এ বি, এইটার মাথায় তীর চিহ্ন দিয়ে আমরা এই ভেক্টরটাকে নামে প্রকাশ করি। এটা জ্যামিতিকভাবে প্রকাশ করলাম, এটা তার নাম। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি এর বীজগাণিতিক প্রকাশ, অর্থাৎ বিভিন্ন যে ভেক্টরের আমরা অপারেশনগুলো করব, ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ, বা ভেক্টরের ক্ষেত্রে বিভিন্ন যে তার আরও প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো করার ক্ষেত্রে যেমন জ্যামিতিক চিত্রের প্রয়োজন হয়, তেমনি একটু বীজগাণিতিক যে ক্যালকুলেশন, গণনারও প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা
বীজগাণিতিক নোটেশনগুলোকে ইউজ করব। বীজগাণিতিকভাবে একটা ভেক্টরকে, সে একই কথার পুনরাবৃত্তি, একটি ভেক্টরকে প্রকাশ করতে গেলে তার মানকে প্রকাশ করতে হবে অ্যাজ ওয়েল এজ তার ডাইরেকশনকে প্রকাশ করতে হবে। মান এবং অভিমুখ দুটোকে আমাকে প্রকাশ করতে হবে, তাতে আমরা জ্যামিতিকভাবে প্রকাশ করি কিনা বীজগাণিতিকভাবে প্রকাশ করি। বীজগাণিতিকভাবে প্রকাশ করার জন্য যখন ওই ভেক্টরের মানকে আমরা প্রকাশ করছি, জেনারেলি কি করা হয় না, ইংরেজি আলফাবেটে, যেটা বর্ণমালার A to Z যে 26টা ইংরাজি বর্ণমালা, আমরা সাধারণভাবে ইংরাজির এই অ্যালফাবেটগুলোকে ইউজ করে থাকি। এই অ্যালফাবেটগুলো ভেক্টরের যে কোনো আমাদের চয়েস মতো যেখানে যেটা প্রযোজ্য হয় সে অনুযায়ী এই অ্যালফাবেটগুলো এই ভেক্টরগুলোর বা ভেক্টরটার মানকে প্রকাশ করে। আর অভিমুখ বোঝানোর জন্য ওই অ্যালফাবেটগুলির মাথায় তীর চিহ্ন। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো যে একটা অ্যারোহেডেড অ্যালফাবেট কিন্তু একটা ভেক্টরকে বীজগাণিতিকভাবে প্রকাশ করে। একটা অ্যারো, যেমন ধরা যাক যদি আমরা একটা ইংরাজি অ্যালফাবেট A স্মল ফন্টে আমরা নিচ্ছি, স্মল ফন্ট নিচ্ছি, ধরা যাক A, এই A দিয়ে আমরা যদি একটা ভেক্টরকে প্রকাশ করি তাহলে কিভাবে না, একে যদি তীর চিহ্ন না দিই তাহলে তীর চিহ্ন না দিলে ভেক্টরের মান প্রকাশ হবে, তীর চিহ্ন দিলে মান এবং অভিমুখ দুটোই। তাহলে আমরা এখন পর্যন্ত যদি এই 5 কিলোমিটার পূর্বামুখী এই সরণ, এই ভেক্টরটাকে যদি আমরা বীজগাণিতিকভাবে প্রকাশ করি তাহলে এই 5-এর পরিবর্তে A হচ্ছে তার সরণের মান, এবং যদি আমরা ওই পূর্ব অভিমুখকে চিহ্নিত করি তাহলে এর মাথায় একটা যদি অ্যারো দিয়ে দিই তাহলে এটা এর অভিমুখকে প্রকাশ করে। সুতরাং আমরা অ্যালফাবেটিক্যালি বলতে পারি কি যে an arrow-headed alphabet represents a vector alphabetically, অর্থাৎ একটা তীর চিহ্নযুক্ত ইংরাজি যে বর্ণমালার অক্ষরগুলো, অ্যালফাবেটগুলো ভেক্টরকে বীজগাণিতিকভাবে প্রকাশ করে। যদি আমরা তীর চিহ্নটা বাদ দিই তাহলে এক্ষেত্রে তার মান, যেটাকে আমরা কিন্তু বলি পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু, বা ওইটাকে আমরা বলি আবার ম্যাগনিচিউড, বা ওইটাকে সংক্ষেপে আমরা বলি মডিউলাস। আমরা এই জায়গায় এই দুটোকে বেশি বেশি এই টার্মগুলোকে ইউজ করব, ম্যাগনিচিউড বা মডিউলাস, বা ওইটাকে আমরা আবারও সংক্ষেপে বলি মড ভ্যালু। যাই হোক, তাহলে কি দেখা গেল যে একটা ভেক্টরের তীর চিহ্ন বাদ দিলে যেটা থাকছে সেটা তার মড ভ্যালু বা মডিউলাস বা ম্যাগনিচিউড বা পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। সিমিলারলি এখানেও আমরা একইভাবে কি করব, যে যদি এই লাইন সেগমেন্টের ক্ষেত্রে তীর চিহ্নটা বাদ দিয়ে দিই তাহলে থাকছে রেখাংশ, সেই রেখাংশের দৈর্ঘ্যটা কি প্রকাশ করবে, ওই ভেক্টরটার ম্যাগনিচিউড বা মডিউলাসকে প্রকাশ করবে। আমরা এটা আবার কিভাবে লিখি, এগুলো আমাদের একটু বেসিসগুলো জানতে হয়। আমরা এগুলো প্রকাশ করি, যেমন যদি এ হচ্ছে একটা ভেক্টর, না এটা একটা সরণ হতে পারে, এটা বল হতে পারে, এটা ত্বরণ হতে পারে, এটা গতিবেগ হতে পারে, এটা ভেক্টর। এর পরম মানকে কিভাবে প্রকাশ করি না, এর পরম মান বা মডিউলাসকে প্রকাশ করি এই রকমের চিহ্ন দিয়ে। এই চিহ্ন দুটো প্যারালাল লাইনের মধ্যে যখন এই চিহ্নটা থাকছে তখন এটাকে আমরা এর বলি মডিউলাস বা ম্যাগনিচিউড বা মড ভ্যালু বা পরম মান। অথবা শুধুই এই অ্যালফাবেটটাকে যদি ইউজ করি সেক্ষেত্রে এই মডিউলাসের চিহ্ন দিতে হবে না, কিন্তু মাথায় ভেক্টর চিহ্নটাও থাকবে না। আমরা মাথায় এই অ্যারো চিহ্ন থাকে না বলতে ধরে নিই কি এটা ম্যাগনিচিউড। আবার এইভাবেও প্রকাশ করতে পারি, কিন্তু এইভাবে প্রকাশটা অনেক বড় বড় যখন ডিডাকশন হয় তখন এগুলো বারবার মনোটোনাস হয়, সেক্ষেত্রে আমরা এইগুলোকে বেশি বেশিভাবে ব্যবহার করি। তবে হ্যাঁ, এটা সম্বন্ধে ধারণা পরিষ্কার থাকা দরকার। ঠিক আছে, তাহলে আমরা ভেক্টরের রিপ্রেজেন্টেশন বা প্রকাশটা করলাম। এবারে যে দু একটা জিনিস জানতে হবে, যেমন এই প্রসঙ্গে এই জায়গায় যেখানে মডিউলাস বললাম সেই সাথেই আমরা যদি করে নিই যে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। ভেরি সিম্পল, কি না আমরা একটু আগেই মডিউলাস করলাম, পরম মান করলাম। একক ভেক্টর কোন ভেক্টরগুলো না, এমনি স্বাভাবিকভাবে ভেক্টরের যা প্রপার্টি মান অভিমুখ আছে এক্ষেত্রেও তাই। তাহলে একক ভেক্টর পার্টিকুলারলি কোনগুলোকে বলবো
না একক পরম মান, যেমন আমরা যদি এ একটা ভেক্টর বলি, তার মডিউলাসকে আমরা লিখলাম কেমন ভাবে, না এই যে মডিউলাস অফ এ, অথবা আমরা সিম্পল এ হিসাবেও লিখতে পারি। এখন এই মডিউলাস অফ এ যদি আমার 5 কিলোমিটার পূর্বাভিমুখী সরণ যদি এই ভেক্টরটা হয়, এ ভেক্টরটা যদি 5 কিলোমিটার পূর্বাভিমুখী এই ভেক্টর সরণ এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে তার তীর চিহ্ন বাদ, দ্যাট ইজ তার ডাইরেকশনটাকে বাদ দিলে পড়ে থাকছে 5, অর্থাৎ সেক্ষেত্রে মডিউলাস অফ এ কত হবে, 5। এইভাবে মডিউলাসটা যে কোনো ভেক্টরের যে কোনো মান হতে পারে। যদি পার্টিকুলারলি কোনো ভেক্টরের মডিউলাস 1 হয়, এক্স্যাক্টলি 1 হয়, কোনো ভেক্টরের মডিউলাস যদি 1 হয়, দ্যাট ইজ আমরা লিখলাম মডিউলাস অফ এ ইকুয়ালস টু 1, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তখন আমরা এই ভেক্টরটিকে বলবো ইউনিক ভেক্টর, অর্থাৎ একক পরম মান বিশিষ্ট কোনো ভেক্টরকে বলা হয় ইউনিট ভেক্টর। সেক্ষেত্রে আমরা একে কেমনভাবে রিপ্রেজেন্ট করি, না তখন ওই ভেক্টরটা যে স্পেশালি ইউনিট ভেক্টর বোঝানোর জন্য একটু চিহ্নটা আলাদা দিই। নর্মালি যে কোনো ভেক্টরকে ভেক্টর বোঝানোর জন্য তার মাথায় তীর চিহ্ন দিচ্ছি, যে কোনো ভেক্টরকে, বল ভেক্টর, সরণ ভেক্টর, ত্বরণ ভেক্টর ইত্যাদি, মাথায় তীর চিহ্ন দিচ্ছি। তাদের মডিউলাস ডিফারেন্ট হতে পারে, কিন্তু যদি সেটা ইউনিট ভেক্টর হয়, স্পেশালি আমরা দেখেই ইউনিট ভেক্টরকে চিনব কিভাবে, না তার জন্য এর মাথায় অ্যারোটা তখন না দিয়ে এর মাথায় একটা হ্যাট দিয়ে দেওয়া হয়, টুপি, সাহেবদের টুপির মতো আর কি, হ্যাট। অর্থাৎ এইভাবে আমরা পড়ি এ হ্যাট, অথবা এটাকে অনেকে আবার পড়েন ক্যাপ, এ ক্যাপ। তাহলে ইউনিট ভেক্টরের জন্য ডাইরেকশন বোঝানোর জন্য, ইউনিট ভেক্টরকে প্রকাশ করার জন্য তার মাথায় যে চিহ্নটা আমরা দিই সেটাকে হ্যাট বা ক্যাপ বলি। তাহলে এ ক্যাপ ইজ এন ইউনিট ভেক্টর। কার, না এ ক্যাপ ইউনিট ভেক্টরটা হচ্ছে এই এ ভেক্টরের। এ ক্যাপ ইজ এন ইউনিট ভেক্টর অফ এ ভেক্টর। এ ভেক্টরের ইউনিট ভেক্টর হলো, মানে এ ভেক্টর যে ডাইরেকশনে থাকে, যেহেতু এ ভেক্টর যে ডাইরেকশনে, সেই ডাইরেকশনের ইউনিট ভেক্টর। সুতরাং আমরা কি দেখলাম, যে একক পরম মান বিশিষ্ট কোনো ভেক্টর হচ্ছে ইউনিট ভেক্টর। এবারে এটা আমরা কিভাবে পাবো, ধরা যাক আমার কাছে এই ভেক্টরটি আছে, এই ভেক্টর আছে, এ ভেক্টর আমার কাছে আছে, যার পরম মান এ মড, সেটা কিন্তু নট ইকুয়াল টু 1, 1 নয়, একের থেকে যে কোনো হতে পারে। এ একটা ভেক্টর, আবার আমি রিপিট করছি যে এ হচ্ছে একটা ভেক্টর যার মডিউলাস এ মড, এইভাবে প্রকাশ করেছি। এবং বলে রাখি যে এই মডিউলাস অফ এ ইজ নট ইকুয়াল টু 1, 1 নয়। যদি সরাসরি এখানে আমরা 1 ধরেছিলাম, এখানে বলছি 1 নয়, আদার দেন 1, তাহলে এর থেকে বা এর ডাইরেকশনে আমরা যে ইউনিট ভেক্টরটা কাজ করছে, মনে রাখতে হবে যে কোনো ভেক্টরের ডাইরেকশনে সবসময় একটা ইউনিট ভেক্টর কাজ করে। তাহলে সেই ইউনিট ভেক্টর বা একক ভেক্টরটাকে আমরা কিভাবে বার করব, না বার করানোর জন্য আমার কাছে দুটো আছে, একটা ভেক্টরটা আছে, একটা আছে তার মডিউলাস আছে। সিম্পল ব্যাপার যে এই ডাইরেকশনে যদি আমরা ভেক্টরটাকে ইউনিট ভেক্টরটাকে বার করতে চাই, তাহলে কি করতে হবে, না যে ভেক্টরটা আছে সেই ভেক্টরকে তার মডিউলাস বা পরম মান দিয়ে ভাগ করতে হবে। সেটাকে কিভাবে লিখবো বলেছিলাম, না একে একটু স্পেশালি ইউনিট ভেক্টর বোঝানোর জন্য বলেছিলাম এর মাথায় হ্যাট বা ক্যাপ। তাহলে আমরা একে প্রকাশ করলাম এ ক্যাপ বা এ হ্যাট। সুতরাং এটা হয়ে গেল একটা গুরুত্বপূর্ণ রিলেশন, যে ইউনিট ভেক্টর এবং সেই ডাইরেকশনে অন্য একটা ভেক্টর, একক ভেক্টরের সাথে মূল ভেক্টরের যে সম্পর্ক, যে ইউনিট ভেক্টর এ সমান এ ভেক্টর ডিভাইডেড বাই তার মডিউলাস। এটাকে যদি আর একটু আমরা সলভ করি, তাহলে কি পাবো, না এ ভেক্টর ইকুয়ালস টু মড অফ এ ইনটু এ ক্যাপ। অর্থাৎ কোনো পরম মানকে, কোনো মডিউলাসকে, কোনো ভেক্টরের পরম মানকে যদি সেই ডাইরেকশনের
ইউনিট ভেক্টর দিয়ে আমরা গুণ করি তাহলে মূল ভেক্টরটা পেয়ে যাবো। এটাও একটা আমরা গুরুত্বপূর্ণ রিলেশন পেলাম। আমরা মূল যে ভেক্টরের ধর্মগুলো যাওয়ার আগে যে বেসিক্সগুলোর কথা বললাম, আমরা দুটো পেলাম, একটা হচ্ছে ভেক্টরের রিপ্রেজেন্টেশন, একটা পেলাম একক ভেক্টর। প্রসঙ্গক্রমে আমি আর এক দুটো জিনিস বলে দিই, যেমন আমাদের এখানে পরিষ্কার ধারণা থাকা দরকার ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর, সম ভেক্টর, দুটো ভেক্টরের যদি মান এবং অভিমুখ একই দিকে হয় তাহলে তারা ইকুয়াল ভেক্টর। আমাদেরকে পড়তে হবে অপোজিট ভেক্টর, দুটো ভেক্টরের মান সমান হবে কিন্তু তাদের ডাইরেকশন ঠিক বিপরীত হবে। হবে কোলিনিয়ার ভেক্টর, সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর অর্থাৎ তারা একটাই সরলরেখা বরাবর ক্রিয়া করবে বা প্যারালালি ক্রিয়া করবে এবং তাদেরকে মান আলাদা হতেই পারে। কোলিনিয়ার ভেক্টর আছে এখানে কোপ্লেনার ভেক্টর, সমতলীয় বা একতলীয় ভেক্টর, কোপ্লেনার ভেক্টর, একতলীয় ভেক্টর অর্থাৎ যে সমস্ত ভেক্টরগুলো একটা পার্টিকুলার প্লেনে বা তলে কাজ করে তারা হচ্ছে কোপ্লেনার ভেক্টর। আছে নাল ভেক্টর, নাল ভেক্টর, অকার্যকর ভেক্টর বা জিরো ভেক্টর বা শূন্য ভেক্টর অর্থাৎ এখানে এর পরম মানটা হচ্ছে শূন্য, পরম মান শূন্য। আমাদেরকে এইগুলো সম্বন্ধে প্রাথমিক ধারণা রাখতে হবে। এগুলো সম্বন্ধে আমি সংক্ষেপে বললাম, আশা করি তোমরা ডিটেলসে একটু পড়ে নিবে।